বাংলাদেশের সংসদীয় রাজনীতির আরেক নক্ষত্র সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুরঞ্জিতকে নাম্বার 1 পার্লামেন্টেরিয়ান আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির এই ক্ষতি অপূরণীয়। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড় মাপের রাজনীতিক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ভোরে রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে ভোরেই ল্যাবেড হাসপাতালে ছুটে যান তার সহযোদ্ধা, পরিচিত ও স্বজনেরা। সেখানে তৈরি হয় এক শোকের আবহ। তারা শোক জানিয়ে সুরঞ্জিতের আত্মার শান্তি কামনা করেন। তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখন মনে হয় যে নাম্বার 1-কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। ল্যাবেড থেকে সুরঞ্জিতের মরদেহ নেওয়া হয় তার জিগাতলা বাসায়। সেখানেও শ্রদ্ধা জানান রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। আমি বলবো যে আমাদের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে পঞ্চদশ সংশোধনী যেটা আমরা করলাম, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। জিগাতলা থেকে সকাল 12টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। সেখানে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এস.কে. সিনহা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়ে বলেন, বড় মাপের রাজনীতিবিদ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনীতির ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করল। বাংলাদেশের সংবিধান রচনার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান আমাদের গণতন্ত্রকে এখানে সুসংহত করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের শোক প্রকাশ করছি। আপাতমস্তক নিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। এরপর সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও সংসদ সদস্যগণ। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারাও। যারা তরুণ সমাজ, যারা এই পার্লামেন্টের সদস্য ছিলেন বা আছেন, তাদের কাছে আমার মনে হয় সুরঞ্জিত সেনগুপ্ত অনুকরণীয় হয়ে থাকবে। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত 10টায় সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্টের জটিলতা সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সোমবার সিলেট সাল্লায় শ্রদ্ধা শেষে বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্যানুষ্ঠান হবে এই তারকা রাজনীতিবিদের। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জে। বর্ষেন এই নেতার মৃত্যুর খবরে ভোর থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবনে ভিড় করতে থাকেন দলীয় নেতা, কর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোকাহত নেতারা এ সময় তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে একজন প্রকৃত অভিভাবক হারানোর কথা বলেন। এদিকে প্রবীণের সংসদ সদস্যের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ 3 দিনের শোক ঘোষণা করেছে। সেনদা সুনামগঞ্জের একজন ভালোবাসার মানুষ। আমরা এই সুনামগঞ্জবাসী তাকে আমাদের ভালোবাসার অলিন্দে সবসময় রাখতাম। সেনদা নেই এটা আমরা বিশ্বাস করতে পারি না। সেনদার সবচাইতে রাজনৈতিক যেটা উত্থান ছিল 1971 সালে। বাংলাদেশ হওয়ার পরে যতগুলা পার্লামেন্ট হয়েছে, বলা যায় সবগুলা পার্লামেন্টেই সুরঞ্জিত সেনগুপ্ত সদস্য ছিলেন। উনি একজন বড় মাপের নেতা ছিলেন এবং আমরা তাকে হারিয়ে অনেক কিছুই আমরা হারিয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম সুরঞ্জিত সেনগুপ্ত। বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তিনি। 8 বার নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্য। 5 দশকের বেশি সময় রাজনৈতিক জীবনে পেয়েছেন অনেক কিছুই, রেখেছেন অনেক অবদানও। তার স্বভাব সুলভ বক্তব্য সংসদে ভাব গাম্ভীর্যের সাথে কখনো কখনো জুগিয়েছে হাস্যরস।
সবাই যাকে দাদা নামে ডাকতেন তিনি হলেন সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মিডিয়া কর্মী, সবখানে দাদা সম্বোধনেই স্বাচ্ছন্দ্য। আর তার নির্বাচনী এলাকায় তিনি ছিলেন সেনদা। পার্লামেন্ট থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে সোজা সাপটা বক্তব্য দিয়ে নজর কেড়েছেন সবার। সুতরাং একটি কথাতে আমরা আপোষহীন, সাংবিধানিক কন্টিনিউটি থাকবে, এইখানে কোনো আপোষ হবে না এবং সেই অনুযায়ী দেশে পরিবর্তন আসবে। 60-এর দশকে বাম রাজনীতির মাধ্যমে তার রাজনীতির শুরু। 70-এ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। আয়োগ বিরোধী উত্তাল আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে। স্বাধীন দেশের প্রথম সংসদ সদস্য ছাড়াও 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন এই রাজনীতিবিদ। সুরঞ্জিত সেন ছিলেন মুক্তিযুদ্ধের সাহসী সংগঠকও। 72 সালে পাশ হয়েছে, কেউ তো এর বিরুদ্ধে একটি কথা বলে নাই। 90-এর দশকে সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগে যোগ দেন। 1996 সালের সংসদে তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে। পরে 2008 সালে পান রেলমন্ত্রীর পদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সহ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন সুরঞ্জিত সেন। প্রবীণ এই পার্লামেন্টেরিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। তার জন্ম 1939 সালের 9 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। রবিবার 5 ফেব্রুয়ারি ঘটল বিশিষ্ট রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের বিদায়। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাসবাদ, উগ্রবাদ সমস্যা মোকাবেলায় দেশের শিক্ষা কার্যক্রম ও উপকরণের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী পুরুষ সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের বেশি জনসংখ্যা অধ্যুষিত 9টি দেশ নিয়ে গঠিত শিক্ষা বিষয়ক জোট E9 এর মন্ত্রী পর্যায়ের 3 দিনের সম্মেলনে রোববার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবেলায় শিক্ষাক্রম সংস্কার করা হচ্ছে। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। নারী পুরুষ সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং সমতা ভিত্তিক মানসম্পন্ন শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষণের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আমরা আমাদের সরকারের যে বাজেট, সে বাজেট শিক্ষা খাতে সব থেকে বেশি বরাদ্দ দিয়ে থাকি। প্রধানমন্ত্রী তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশ এরই মধ্যে MDGর অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে এবং SDG অর্জনে কাজ করে যাচ্ছে। সম্মেলনের প্রথমেই আগামী 2 বছরের জন্য E9 এর চেয়ারপারসন নির্বাচিত হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বেগম জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মামলা হামলার পথ বেছে নিয়েছে। সরকারের নির্দেশে বেগম জিয়ার মামলার রায় দেওয়া হলে তা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আলোচনা সভা করে ঢাকা মহানগর বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকার উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত। কথা বলেন দলীয় নেতাকর্মীদের নামে মামলা নিয়ে। আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দেয়, উনি যখন অবরুদ্ধ তখন নাকি বেগম খালেদা জিয়া উড়ে গিয়ে দারুস সালামে আপনার গিয়ে উনি বোমা মারিয়ে যে আওয়ামী লীগ রাজনীতি করে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকরাপ্ট। এই জন্য রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবেলা করতে হয়। আজকে আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তার সত্য কথা সবকিছু লিখতে পারেন না, কারণ সত্য কথা লিখতে গেলে বা ছবি তুলতে গেলে তাদেরকে গুলি করে মারে সরকারি দলের লোক। শাহজাদপুরের শিমুল তার ছোট্ট মেয়েটার কোলের মধ্যে বসে অসহায় তাকিয়ে আছে, তার মামাকে গুলি করে মেরে ফেলেছে। সাভারে নাজমুলকে অ্যারেস্ট করেছে পুলিশ, পিটিয়ে
তাকে অর্ধমৃত করে ফেলেছে, রিমান্ডে নিয়ে গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, জিয়া পরিবারকে ভয় পায় বলেই সরকার তাদেরকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এদের স্বনির্ভর করবো, জিয়ার মতো, খালেদা জিয়ার মতো তারেক রহমান সেই শপথ গ্রহণ করেছিলেন। এই জন্যই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করছি, কোন রকম সরকারি প্রভাব যেন কোনো বিচারবৃন্দের উপরে না পড়ে। আর প্রভাব খাটিয়ে যদি কিছু করার চেষ্টা করেন, তাহলে এইসব দেশের লোক ইনশাল্লাহ জবাব দেব, এবং নিশ্চয়ই তারেক রহমান আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, এই কথাটা মনে রাখবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিরোধী মতকে দুর্বল করতে পেশি শক্তি ব্যবহার করছে সরকার। যোগ্য এবং সাহসী একটি মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক শিমুল হত্যার মূল আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু সহ দুজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। এদিকে হত্যার দুদিন পেরিয়ে গেল, এখনও মেয়র মিরুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সাংবাদিক হত্যার আসামিদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। মেয়র মিরু সহ অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছেন জেলার সাংবাদিকরা। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শুক্রবার মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় শাহজাদপুর থানায় পৌর মেয়র হালিমুল হক ও তার দুই ভাই সহ 12 জনের নাম উল্লেখ করে 15 জনকে আসামি করে মামলা হয়। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার মূল আসামি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর ফাঁসির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও সমকাল পরিবারের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। জঙ্গি সহ বিভিন্ন মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হলেও অভিযুক্ত মেয়রকে গ্রেফতার করতে না পারায় সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ভিডিও ফুটেজ সহ হত্যাকাণ্ডের পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আছে উল্লেখ করে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার মেয়র মিরুর ফাঁসির দাবি জানান। সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক। রাজধানীর যাত্রাবাড়িতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা গেছে দুজন। আহত দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক ঘটনায় নিহত সাইকুল ও জুনুর শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে, তাদের মাথা খুঁজে পাওয়া যায়নি। রাজধানীর যাত্রাবাড়ির শেখবীর এক টিনশেড বাড়ি থেকে রবিবার সকাল 11:30টায় বিকট বিস্ফোরণের শব্দ পায় এলাকাবাসী। আশপাশের লোকজন বাড়িতে ঢুকে দেখেন এই আধা পাকা ঘরের চাল উড়ে গেছে, দেয়াল ধসে পড়েছে, চারদিকে ছড়ানো ছিটানো মানুষের শরীরের বিভিন্ন অংশ। এখানে একটা বডি দেখছি অর্ধেক, তারপর এখানে হাত দেখছি, এই চালের উপর কলিজা এবং ওই পিছনে চালে পিছনের সাইডটুকু পাওয়া গেছে। সিলিন্ডার একটা অংশ আমাদের বিল্ডিং এর সাথে বাড়ি খেয়ে পাশে একটা বাড়িতে গিয়ে পড়ছে ওইখানে মাটি শুদ্ধ মানে উঠে গেছে। এলাকাবাসী জানায় টিনশেড এই বাড়ির একটি ঘর প্রায় 2 বছর আগে ভাড়া নিয়েছিলেন সাইকুল ও জুনু নামে দুজন। তাদের ছিল খেলনা বেলুনের ব্যবসা। প্রতিদিন সকালে তারা সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরে পাড়া মহল্লায় বিক্রি করতেন। বিস্ফোরণের পর নিহত সাইকুল ও জুনুর মাথা খুঁজে পাওয়া যায়নি। চায়না বেলুন, মাছ, ঘোড়া এই ধরনের বেলুন ফোলানো হতো। ওর সিলিন্ডারটা বাস্ট হয়েছে, ওই সিলিন্ডার বাস্ট হয়ে এই দুর্ঘটনাটা ঘটছে। আবাসিক এলাকায় কিভাবে বাণিজ্যিক কারখানা গড়ে উঠেছে তা খতিয়ে দেখবে পুলিশ। দেখছি যে আসলে কার অবহেলা ছিল, যেহেতু সিলিন্ডার ব্যবহারকারী নিজেই মারা গেছেন, তো এই ক্ষেত্রে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কোন দিকে যাবে। তবে আমরা আমাদের মনে হয় তদন্তের আমরা এখনো খুবই আর্লি স্টেজে আছি। ঘটনার সময় অলিউল্লাহ ও একরাম নামে দুইজন সেখানে গিয়েছিল বেলুন কিনতে। বিস্ফোরণের পর আহত হয়ে তারা এখন হাসপাতালে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টেল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সরকারি অনুশাসনের কারণে স্বাধীনভাবে ব্যাংকিং কাজ পরিচালনায় সমস্যা হচ্ছে সরকারি ব্যাংকগুলো, জানালেন অর্থমন্ত্রী। রবি
স্বজনদের সাথে হাতাহাতির ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি স্বাগত জানালেন পরিচালক।